দেশে এটা কি শুরু হয়েছে রে ভাই, বুঝতে পারছি না কিচ্ছু। কালকে দেখলাম প্রথম আলোতে এই চট্টগ্রামের পাথরঘাটায় হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে। তারপরে একই দিনে দেখলাম যে ময়মনসিংহের শেরপুরে একটি পীরের আস্তানা গুড়িয়ে দেওয়া হলো, এবং এই পীরের আস্তানা থেকে সবাই যার যা খুশি তাই নিয়ে গেলেন। 5 তারিখের পর থেকে যে কি শুরু হয়েছে আমাদের এই দেশে, আমরা প্রবাসে বসে আজকে এটা নিয়ে ভাবতে হচ্ছে। সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার দেশ প্রবাস চ্যানেল থেকে দ্বিতীয়বারের মতো আমি মহিজামান আপনাদের সাথে কথা বলছি। যারা দেশ এবং বিদেশ থেকে আমাকে দেখছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি বুঝতে পারি না একটা জিনিস, যে এই দেশ চলবে কিভাবে। যেভাবে অরাজকতা শুরু হয়েছে, আইন শৃঙ্খলার পরিবেশ যেভাবে নষ্ট হয়ে গেছে, আজকে পুলিশ বাহিনী চকিদারের ভূমিকায় চলে গেছে, আর সামরিক বাহিনী আনসারের ভূমিকায় চলে গেছেন। তো এই যে অরাজকতা এভাবে কয়দিন চলবে? অর্থনৈতিক ধ্বংস হচ্ছে, গার্মেন্টস শিল্প নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ এবং স্বৈরাচার এবং ফ্যাসিস্ট যাদেরকে বলা হয়, সেই ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের স্বৈরাচারের দূষর যারা ছিল, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক এবং যারা ছিলেন, তারা আত্মগোপনে চলে গেছেন। শ্রমিকরা, গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে, শ্রমিক সবাই বেকার হয়ে গেছে। তারপরে আরও বড় বড় শিল্প কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। গাজীর টায়ার, গাজী ট্যাঙ্ক, যেখানে হাজার হাজার লোক কাজ করত, তারা আজকে বেকার হয়ে গেছেন। এর মধ্যে আবার মোটর চালিত, ব্যাটারি চালিত রিক্সাকে হাইকোর্টের আদেশে বন্ধ করা হয়েছিল। আন্দোলনের মুখে সরকার পিছনে চলে গেছেন। আমি বুঝতে পারি না তারা কি চাচ্ছেন, বর্তমান সরকারের উদ্দেশ্যটা কি। তারা কি নির্বাচন দিতে এসেছেন, না তারা বিভিন্ন আইন কানুন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, না তাদের অন্য কোনো পরিকল্পনা আছে? যে গোপন পরিকল্পনায় তারা 5ই আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছেন, সে ধরনের কোনো গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কি না তাও বুঝতে পারছি না। তারা কি তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছেন, তাও বুঝতে পারছি না। নির্বাচনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, তাও বুঝতে পারছি না। এই যে সাম্প্রতিক ঘটনাগুলো, এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে, যদিও বলা হয় তো উনি ইসকনের লিডার বা ইসকনের সমর্থক, আসলে তার আলাদা একটা সংগঠন আছে যার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু এটাকে বলা হচ্ছে ইসকনের ইঙ্গিতে এগুলা হচ্ছে। তো সাথে সাথে এটাও বলা হচ্ছে শুধু ইসকন নয়, এর সাথে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার, যারা পতিত স্বৈরাচার যাদেরকে বলা হচ্ছে, তাদেরও ইঙ্গিত আছে, প্রতিবেশী দেশেরও ইঙ্গিত আছে। তো এই যে একটাই নন ইস্যুকে
একটা খুবই নিম্নমানের একটা ইস্যুকে সামনে নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা করা হলো, বা এখনও এটা হয়তো আগামীতে এটার এফেক্ট বা এটার প্রভাব হয়তো পড়বে আমাদের মধ্যে। এই যে দাঙ্গার যে উৎপত্তি, বা এই যে এই ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর এবং জামিন না দেয়ায় চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটল, একজনের মৃত্যু হলো, একজনের অ্যাডভোকেটের বা একজন কৌশলীর মৃত্যু হলো, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যা ইস্কনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, হিন্দুদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা পরবর্তীতে ফুটেজ থেকে বোঝা গেল যে এখানে অন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, অথবা হয়তো হিন্দু মনে করে সাইফুল ইসলামকে ভুলবশত পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা এখন পরিষ্কার। তো এটা কারা করছে? এগুলা কি সরকারের কোনো বাহিনী করছে, না এটা কোনো পরিকল্পনার অংশ, তাও বোঝা যাচ্ছে না। এখন আসি চিন্ময়কে কেন গ্রেফতার করা হলো। চিন্ময় হিন্দুদের একটি সনাতনীদের একটি সংগঠনের হয়তো মুখপাত্র। কিছুদিন আগে পতাকা নিয়ে, হয়তো মাসখানেক আগে পতাকা অপমান নিয়ে, বাংলাদেশের পতাকাকে অপমান নিয়ে, যে বাংলাদেশের পতাকার উপরে হিন্দুদের পতাকা স্থান দেয়াকে নিয়ে বা সনাতনীদের পতাকাকে স্থান দেয়া নিয়ে চিন্ময়ের উপরে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো। সেই মামলায় চিন্ময়কে এক মাস পরে তাকে গ্রেফতার করা হলো। কোর্টে আদালতে হাজির করা হলো, জামিন নামঞ্জুর হলো। এই নিয়ে উত্তপ্ত হলো চট্টগ্রাম, একজন মারা গেল। এগুলো কি সাজানো নাটক, নাকি হিন্দুদেরকে দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনা? আমি কিছুই বুঝি না। আজকে পতাকার উপরে পতাকা টাঙানো যদি রাষ্ট্রদ্রোহিতা হয়, তাহলে সংবিধান লঙ্ঘন কি রাষ্ট্রদ্রোহিতা নয়? আজকে যারা আমাদের উপদেষ্টা শপথ নিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, এটা কি সংবিধান সম্মত হয়েছে? আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন অফিস থেকে নামানো হচ্ছে, এটা কি সংবিধান সম্মত হচ্ছে? আপনারা কি, আমার একটা প্রশ্ন উপদেষ্টা মণ্ডলীদের কাছে, আপনারা কি সংবিধান মানেন না সংবিধান মানেন না? যেহেতু আপনারা সংবিধানকে সমুন্নত রাখার জন্যই শপথ নিয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে আপনারা সংবিধানকে মেনেই শপথ নিয়েছেন। সংবিধান যদি মেনে থাকেন, তাহলে আপনারা সংবিধানের বিভিন্ন শর্ত কেন মানছেন না? আজকে দেখলাম, জানি না কবে, উনি বলেছেন, আমাদের নাহিদ ইসলাম উপদেষ্টা, উনি বলেছেন কার সংবিধান? এটা সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের সংবিধান। জাতির পিতা তারা কাকে মানল কাকে না মানল, এটা আমাদের কিছু যায় আসে না। ভাইরে, নাহিদ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি এটা স্বৈরাচারের সংবিধান হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংবিধান হয়, তাহলে আপনারা কেন এই সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন? যদি আপনারা এই সংবিধানকে মেনে থাকেন এবং সংবিধানের অধীনে শপথ নিয়ে থাকেন, তাহলে আপনারা কেন ফ্যাসিস্ট এবং স্বৈরাচারকে স্বীকৃতি দিলেন? এবং যখন স্বীকৃতি দিলেন, তখন তো এই ফ্যাসিস্টের সংবিধানে যাই আছে
তাই আপনাদেরকে মানতে হবে। আপনারা যে ছবি নামালেন, আপনি যে ছবি নামালেন বঙ্গভবন থেকে, এটা কি সংবিধান সম্মত ছিল? আজকে পতাকার উপরে পতাকা টাঙ্গানো বিরাট অপরাধ হয়ে গেল। আপনারা এর জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলা করলেন। সংবিধান অবমাননার জন্য কি আপনাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু আপনারা এখন সেই মামলা নেবেন না। কিন্তু একদিন আপনাদেরকে এর জবাব দিতে হবে। তো আমি বলছি কি, আপনারা যেভাবে শুরু করেছেন, আপনারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন, আপনারা জানেন যে সংখ্যালঘু সম্প্রদায় না থাকলে, ৭১ আমরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের আশ্রয় প্রশ্রয় না পেলে ৭১ আমরা বাংলাদেশ স্বাধীনতা পেতাম না। আজকে আপনারা জানেন, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কথাই বলছি, যেখানে সংখ্যাগুরু, তারা যদি আমাদের মতো, আপনাদের মতো সংখ্যালঘু যারা আছে, আপনাদের ভাই, আপনাদের যারা ধর্মীয় ভাই, তাদের উপরে অত্যাচার শুরু করে, তাদের মসজিদ ভাঙা, মাদ্রাসা ভাঙা যদি শুরু করে, তাহলে আপনাদের কি কোন প্রতিক্রিয়া হবে না? আপনারা তো ইসরায়েল যখন লেবানন অ্যাটাক করে, যখন প্যালেস্টাইনকে আক্রমণ করে, যখন প্যালেস্টাইনের মুসলমান ভাইদেরকে হত্যা করে, তখন আপনারা এখানে জুম্মার পরে বড় বড় মিছিল নিয়ে, জিহাদি স্লোগান নিয়ে আপনারা মাঠে নামেন। আপনাদের সরকার তীব্র প্রতিবাদ জানায় যে আমাদের সংখ্যালঘু মুসলমান নিধন হচ্ছে, মুসলমানদের অত্যাচার করা হচ্ছে প্যালেস্টাইনে, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন। কিন্তু ভারত যখন তাদের হিন্দু সনাতনী, যেহেতু ভারত হচ্ছে গিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু তাদের এখানে কিন্তু সংখ্যাগুরু হচ্ছে সনাতনী হিন্দু। বাংলাদেশের হিন্দুরাও তাদের হিন্দু অত্যাচারিত হলে তাদেরও বিবেকে লাগে, তাদেরও আত্মায় আঘাত পায়। তারা যদি প্রতিবাদ জানায়, এটা কি অপরাধ? আপনারা তো বিবৃতি দিয়ে দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়, আমাদের এখানে হিন্দুদের কোনো অত্যাচার হচ্ছে না, সংখ্যাগুরু লঘু সম্প্রদায় ভালো আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা ভাই ভাই, কোনো অত্যাচার নাই। ভারত কেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অভিযোগ করে? এটা নিয়ে আপনারা, আজকে আমি ব্রিটেনে আছি, আমি এখানে সংখ্যালঘু, আজকে যদি আমাদের উপরে অত্যাচার হয়, আমাদেরকে যদি খ্রিস্টান, এখানে খ্রিস্টান অধ্যুষিত এলাকা, এখানে খ্রিস্টানরা হচ্ছে সংখ্যাগুরু, যদি তারা আমাদের মুসলমানের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা, এখানে যারা আমরা প্রতিষ্ঠা করেছি অনেক কষ্টে, এখানে আমরা আছি, যারা আমাদের রেমিটেন্স দিচ্ছি দেশে, আমাদেরকে বলা হয়, আপনারা বলেন সান্ত্বনা পুরস্কার হিসাবে সান্ত্বনা দেন যে আমরা হচ্ছি রেমিটেন্স যোদ্ধা, আমরা যোদ্ধা। আমরা যদি এখানে অত্যাচারিত হই, আমাদের যদি বের করে দেয়, আমাদের যদি অত্যাচার করে, নিপীড়ন করে, তাহলে আপনাদের কি একটুও বিবেকে বাঁধবে না? একটুও লাগবে না? আঘাত পাবেন না? আমাদের দেশে তো আমাদের ভাই ভাতিজা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছেন, পরিচিতরা আছেন, এখনো আছেন। আপনারা কি একবারও বলবেন না যে এটা অত্যাচার হচ্ছে? তো ভারত যদি বলে, বাংলাদেশে যদি হিন্দুদের উপরে অত্যাচার হয়, ভারত যদি বলে নিপীড়ন বন্ধ করার জন্য, যদি বলে অত্যাচার বন্ধ করার জন্য আবেদন জানায়, প্রতিবাদ জানায়, তাহলে কি এটা কি অপরাধ? ভারত যদি না থাকতো,
তাহলে 71-এ কি আমাদের এই বাংলাদেশ হতো? আজকে যে পতাকার জন্য আপনারা রাষ্ট্রদ্রোহী মামলা করলেন, পতাকার সম্মান রক্ষার্থে, সেই পতাকা কারা দিয়েছিল সেই পতাকা? আজকে যদি ভারত আমাদেরকে সহযোগিতা না করত, 1 কোটি মানুষকে যদি আশ্রয় না দিত, হিন্দুরা যদি মুক্তিযুদ্ধে না যেত, তারপরে 14,000 ভারতীয় সামরিক সেনাবাহিনী যদি আত্মাহুতি না দিত, তাহলে কি আমরা এই বাংলাদেশ পেতাম? তখন তো আপনারা অনেকেই বলেছিলেন মুসলমান ভাই ভাই, পাকিস্তানের একতা চাই। পাকিস্তানকে নিয়ে আপনারা স্লোগান দিয়েছিলেন, চলো চলো দিল্লি চলো, লাল কিল্লা দখল করো। সেই 94,000 সেই সেই সামরিক বাহিনীর সিপাহীরা বিনা গুলি খরচ করে সবাই আত্মসমর্পণ করলো। সেই পাকিস্তানের পক্ষে তো আপনারা ছিলেন অনেকেই, বিশেষ করে যারা আমরা আজকে ইসলামের জন্য, ধর্মের জন্য গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছি, ইনকিলাব জিন্দাবাদ বলছি, এরাই তো ছিলেন সবসময় বাংলাদেশের বিরুদ্ধে। আজকে আপনারা বলতেছেন আপনারা 95% মুসলমানের দেশ বাংলাদেশ, হিন্দুরা 7% হিন্দু। আজকে দেখেন যুদ্ধে 7%-এর জায়গায় কত পার্সেন্ট 71-এ যুদ্ধ করেছে? আমি তো দেখি আমার যেদিকে তাকাই সব মুক্তিযোদ্ধা বেশিরভাগই হচ্ছে হিন্দু আমার পরিচিত। আমরা তো মুক্তিযুদ্ধের সময় তো আমার বয়স তো কম ছিল না। আমার বন্ধু বান্ধব, আমার সিনিয়র ভাই বারাদর যারা আমাদের এলাকায় ছিল হিন্দু, সংখ্যাগুরু তো দেখি হিন্দুরাই মুক্তিযুদ্ধ ছিল। মুক্তিযুদ্ধ তো হিন্দুরাই করেছে। হিন্দুরা যদি নাও করে থাকে, কিন্তু হিন্দুরা আমাদের আশ্রয় দিয়েছে, তাদের দেশে আমরা আশ্রয় নিয়েছি, তারা আমাদের আশ্রয় দিবে। এখন বলবেন আপনারা ভারত তার স্বার্থে, পাকিস্তান ভাঙার স্বার্থে আমাদেরকে আশ্রয় দিয়েছে। পাকিস্তান ভাঙার স্বার্থে আশ্রয় দিয়েছে, তারা যদি দিয়েই থাকে তাদের স্বার্থে, কিন্তু এখন তো আমরা বাংলাদেশ বুক করছি। এখন তো আমরা বাংলাদেশ নিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্র নিয়ে এখন আমরা কথা বলছি, বাংলাদেশের পতাকা নিয়ে এখন আমরা রাষ্ট্রদ্রোহিতার মামলা করছি। তাহলে ভারত খারাপ কি করলো? ভারত তো নেই নাই আমাদের দেশ। ভারত তো আমাদেরকে দেশ দিয়ে গেছে, মানচিত্র দিয়ে গেছে। যদি দিয়ে থাকে, যদি সাহায্য করে থাকে, ভারত আমাদের জন্যই করেছে, এটা স্বীকার করতে হবে রে ভাই। আপনারা এত অকৃতজ্ঞ হেন না। ভারতের দালাল আমাদেরকে বলেন, অসুবিধা নাই। ভারতের দালাল আমরা নিজেরা স্বীকার করি, কারণ ভারত আমাদেরকে অনেক দিয়েছে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ আমরা করি এবং করব সারা জীবন। কেননা ভারত ছাড়া আমরা স্বাধীন হইতাম না, এটা সত্য, এবং এটা দিবালোকের মতো সত্য, এবং এটা প্রমাণিত সত্য। আজকে ভারতকে নিয়ে আপনারা কটূক্তি করেন, ভারতের দালাল বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, এই জন্য আপনারা বিক্ষুব্ধ। ভারতে যদি আশ্রয় না দিত শেখ হাসিনা, অন্য এক দেশে তো নিতে পারত। অনেক দেশ আছে যে দেশে শেখ হাসিনাকে এখনও আশ্রয় দেবে। তো ভারত দিয়েছে, এই জন্য অপরাধ হয়েছে। একজন মানুষকে আপনারা জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে দিলেন, তো সে কোথায় যাবে? সে তো যেতে হবে, সে তো আশ্রয় নিতে হবে এক জায়গায়। তো আপনারা কি আশ্রয় নেন নাই 71-এ পাকিস্তানে গিয়ে? আপনারা তো পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন 71-এর পরে, স্বাধীনতার পরে। যাই হোক, আরও কিছু বলবো আপনাদের সম্বন্ধে আগামীতে। আজকে এতটুকু বললাম। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আমার চ্যানেল থেকে, দেশ প্রবাস থেকে। আমি আমি ইংল্যান্ড থেকে মহিজামান। আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।